কি বাকি আছে? আপনি আমার কাছে আসলেও ঘৃণায় আমার শরীরের মাঝে ঘিন ঘিন করে। আপনি আমার ভাই ভাবির খুন করেছেন। আপনি আমার মা বাবার মতো ভাই ভাবিকে। আমি নিজের চোখে দেখেছি সেই মর্মান্তিক দৃশ্য। কথাগুলো বলতে বলতে ফ্লোরে বসে পড়ল বৃষ্টি। দু চোখ থেকে পানি পড়ছে অঝরে। বৃষ্টির কথা শুনে দুপা পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় শ্রাবণ বলল, তুমি এসব কি কি বলছো বৃষ্টি? আমি আমি খুন করেছি তোমার ভাই ভাবিকে? হ্যাঁ, আপনি খুন করেছেন আমার ভাই ভাবিকে। শুধু তাই নয়, নির্মমভাবে খুন করেছেন তাদের আপনি। আমি নিজের চোখে দেখেছি। তুমি এসব দেখলে কি করে বৃষ্টি? তোমার তো... এতটুকু বলতেই বৃষ্টি উঠে দাঁড়িয়ে শ্রাবণকে থামিয়ে দিয়ে বলল, দেখতে চান কি করে জানলাম? হাসুন, আমার সাথে হাসুন আপনি। কথাটা বলেই শ্রাবণের হাত ধরে টেনে নিয়ে রুমে এলো বৃষ্টি। তারপর আলমারির ওপর থেকে একটা ধুলো মাখা প্যাকেট বের করে শ্রাবণের হাতে দিল বৃষ্টি। তারপর বলল, এগুলো দেখার পরেও কি আপনি অস্বীকার করবেন যে আপনি আমার ভাই ভাবিকে খুন করেননি? বৃষ্টির দিক থেকে চোখ সরিয়ে প্যাকেটের দিকে তাকালো শ্রাবণ। তারপর প্যাকেটের ভেতর থেকে অনেকগুলো ছবি বের করলো, যে ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে শ্রাবণ একটা ছুরি হাতে বৃষ্টির ভাই রাসেলের হাতে রগ আর গলা কাটছে। আর কিছু ছবিতে দেওয়া আছে শ্রাবণ বৃষ্টির ভাবি স্নেহাকে ছুরি দিয়ে হাতের রগ কেটে তারপর বড় একটা পাথর দিয়ে স্নেহার মুখে আঘাত করছে, যার ফলে স্নেহার মুখটা থেতলে গেছে। কি বিভৎস এক দৃশ্য, যে কেউ দেখলে ভয়ে কুঁকিয়ে উঠবে। ছবিগুলো দেখে বৃষ্টির দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো শ্রাবণ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, এই ছবিগুলো তুই কোথায় পেলে বৃষ্টি? কে দিয়েছে তোকে ছবিগুলো? বর্ষা দিয়েছে আমায়, আপনার বোন বর্ষা। আপনি হয়তো এতদিনে বর্ষাকেও খুন করেছেন, তাই না? আপনি জানেন শ্রাবণ, আপনাকে আমি কতটা বিশ্বাস করতাম, এতটাই ভালোবাসতাম আর বিশ্বাস করতাম যে বর্ষা যখন আপনার সম্পর্কে আমায় এগুলো বলেছিল, আমি না বিশ্বাস করিনি। আমি বর্ষাকে থাপ্পড় পর্যন্ত মেরেছিলাম সেই দিন। কিন্তু এই দৃশ্যগুলো নিজে চোখে দেখার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমি ছুটে গিয়েছিলাম আপনাকে খুন করতে, নিজের ভাই ভাবের মৃত্যুর প্রতিশোধ নিতে, কিন্তু আমি পারিনি। আপনি সেই আমার সামনে এখনো সশরীরে দাঁড়িয়ে আছেন। আমি পারিনি আমার বাবা মা তুল্য সমতুল্য ভাই ভাবের মৃত্যুর প্রতিশোধ নিতে পারিনি আমি। বৃষ্টির কথা শুনেই দেয়ালের খুব জোরে একটা ঘুষি মারল শ্রাবণ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, কার এত বড় সাহস? কে তুললো এই ছবিগুলো? কার বুকের পাটা এত বড় যে শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে চাইছে? আমি তাকে খুন করে ফেলবো। আই জাস্ট কিল হিম। শ্রাবণের কথা শুনে হাতে তুড়ি দিতে দিতে বৃষ্টি বলল, আপনি তো শুধু এটা পারেন মিস্টার শ্রাবণ চৌধুরী। আপনার জীবনে এসব খুন খারাপি ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ কেন বাঁচিয়ে দিল আপনাকে? সেদিন মরে গেলেন না কেন আপনি? আপনার মুখ দেখতে ঘৃণা হচ্ছে আমার। বৃষ্টির কথা শুনে রাগে কটমট করতে করতে বৃষ্টির কাছে এগিয়ে এলো শ্রাবণ। তারপর বৃষ্টির চুলের মুঠি ধরে বলল, আমাকে খুন করার খুব শখ না তোর? এই শ্রাবণ চৌধুরীকে খুন করার সাহস দেখেছিস তুই? বেশি বুঝলে তোকে খুন করে ফেলবো আমি। তো খুন করে ফেলুন না, কেন বাঁচিয়ে রেখেছেন আমায়? আমার ভাই ভাবের মতো আমাকেও খুন করে নিজের রক্তের তৃষ্ণা মেটান আপনি। আমি আপনাকে খুন করতে পারিনি তো কি হয়েছে? আপনাকে পুলিশে দেবো আমি, ফাঁসিতে ঝোলাবো আমি আপনার মতো একজন মানুষরূপী খুন রাক্ষসকে। কথাগুলো বলে ওই ছবিগুলোর দিকে হাত বাড়ালো বৃষ্টি। সাথে সাথে বৃষ্টির হাত থেকে ছবিগুলো নিয়ে বৃষ্টির চুল ধরে টানতে টানতে বৃষ্টিকে বাসার বাইরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল শ্রাবণ। তারপর হা হা করে রাগি হাসি দিয়ে বলল, যা, পারলে পুলিশে ধরিয়ে দে আমায়। দেখি কি প্রমাণ করতে পারিস তুই আমার বিরুদ্ধে। এরপর আমার বাসার আশেপাশে তোকে দেখলে খুন করে ফেলবো। কথাগুলো বলেই বাসার ভেতরে গিয়ে গেট লাগিয়ে দিল শ্রাবণ। বৃষ্টি রাস্তার ওপর পড়ে থেকে অঝরে চোখের জল ফেলতে লাগলো। অনেকক্ষণ এভাবে কান্না করার পর কি যেন ভেবে চোখ মুছে উঠে দাঁড়ালো বৃষ্টি। তারপর নিজে নিজেই বলল, আমিও আপনাকে ছাড়বো না শ্রাবণ চৌধুরী। আপনাকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। আমার ভাই ভাবিকে হত্যা করার প্রতিশোধ আমি নেবই আপনার কাছ থেকে, আর এটা আমার প্রমিস আপনার কাছে। কথাগুলো বলেই রাস্তা ধরে হাঁটতে লাগলো বৃষ্টি। রাস্তা ধরে আনমনে হেঁটে যাচ্ছে বৃষ্টি। বৃষ্টির চোখের পানি যেন আর থামার নামই করছে না। সাথে রাগে কটমট করছে বৃষ্টি। বেশ অনেকটা পথ হেঁটে যাওয়ার পর একটা বাইক এসে থামলো বৃষ্টির সামনে। ঘটনার আকস্মিকতায় চমকে উঠল বৃষ্টি। তারপর সামনে তাকিয়ে দেখলো বাইকে অন্য কেউ নয়, নীল এসে দাঁড়িয়েছে বৃষ্টির সামনে। বৃষ্টির সামনে বাইকটা থামিয়ে বাইক থেকে নেমে এলো নীল। তারপর বৃষ্টির সামনে গিয়ে ভ্রুকুচকে বলল, নীলা, এই এত রাতে একা একা নির্জন রাস্তা ধরে কোথায় যাচ্ছ তুমি? আর তোমায় এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? মিস্টার শ্রাবণী বা কোথায়? নীলের কথা শুনে নীলের দিকে অসহায় চোখে তাকিয়ে বৃষ্টি বলল, নীল ভাইয়া,
আমায় একটু থাকার মতো জায়গা দেবেন আপনাদের বাসায়? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই নীল ভাইয়া। কথাগুলো বলার সময় বৃষ্টির চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। বৃষ্টির কথা শুনে নীল কিছু জিজ্ঞেস করতে গিয়েও কিছু বলল না। বৃষ্টিকে বাইকে উঠিয়ে নিয়ে বাসায় নিয়ে গেল নীল। বাসায় পৌঁছালে বৃষ্টিকে দেখে খুশি হয়ে এগিয়ে এলেন নীলের মা। তারপর বললেন, নীলামা, তুই এসেছিস? আমি তো ভাবতেও পারিনি তোকে এত তাড়াতাড়ি এই বাসায় আসতে দিবে শ্রাবণ। তা শ্রাবণ কোথায় নীলা? ওকে দেখছি না যে। নীলের মায়ের কোনো কথার উত্তর না দিয়ে নীলের মাকে জড়িয়ে ধরল বৃষ্টি। তারপর হু হু করে কাঁদতে লাগলো নীলের মাকে জড়িয়ে। বৃষ্টির এমন আচরণে অবাক হলেন নীলের মা। সে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বৃষ্টিকে সোফায় নিয়ে বসিয়ে বলল, কি হয়েছে নীলা? তুই এইভাবে কাঁদছিস কেন মা? বল আমায়, কি হয়েছে তোর? আর তোকে এমন দেখাচ্ছে কেন? শ্রাবণী বা কোথায়? নীলের মায়ের কথা শুনে চোখ মুছে নীল আর নীলের মাকে একে একে সব কথা খুলে বলল বৃষ্টি। বৃষ্টির মুখে সব শুনে রীতিমতো বড় একটা শক খেলো নীলের মা। সব শুনে নীল বৃষ্টির দিকে তাকিয়ে বলল, তো তুমি এখন কি করতে চাচ্ছ নীলা? ওই শ্রাবণ চৌধুরীকে নিয়ে এমনি এমনি ছেড়ে দিবে তুমি? নীলের কথা শুনে উঠে দাঁড়ালো বৃষ্টি। তারপর দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলল, কখনোই না, আমি ওই শ্রাবণ চৌধুরীকে কখনো ছাড়বো না। আমার মা বাবার সমতুল্য ভাই ভাবিকে খুন করার প্রতিশোধ আমি নেব তার থেকে। তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। খুনের অপরাধে ফাঁসিতে ঝোলাবো আমি তাকে। বৃষ্টির কথা শুনে নীল বা নীলের মা কিছু বলার আগেই পেছন থেকে কেউ একজন বলে উঠল, তুমি ওই শ্রাবণ চৌধুরীকে জেলে নিতে পারবে? শ্রাবণ চৌধুরীকে জেলে নেওয়ার আগে ক্ষমতা বাংলাদেশে কোনো পুলিশের নেই। শুধু শুধু তুমি নিজের বিপদ সহ আমাদেরকে বিপদে ফেলবে নীল। কথাগুলো শুনে পেছন দিকে ঘুরে তাকালো নীল আর বৃষ্টি। তারপর দেখলো নীলের বাবা পেছনে দাঁড়িয়ে থেকে এই কথাগুলো বলছে। নীলের বাবার কথা শুনে বৃষ্টি বলল, কিন্তু আঙ্কেল, আমি যদি শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে পারি তাহলে তো আর ওনাকে পুলিশে ধরতে কোনো অসুবিধা হবে না। বৃষ্টির কথা শুনে নীলের বাবা গম্ভীর গলায় বলল, যা খুশি তাই করো তোমরা, আমার কথার কোনো দামই নেই। এই বাড়িতে শ্রাবণ চৌধুরী কোনো যেমন তেমন লোক নয়। তাকে জেলে নেওয়ার আর ক্ষুধার্ত বাঘের সাথে যুদ্ধ নামা এক কথা, আর তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা অসম্ভব ছাড়া আর কিছু নয়। কথাগুলো বলেই রাগ দেখিয়ে চলে গেল নীলের বাবা। নীলের বাবার কথা শুনে বৃষ্টি হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে সোফায় বসে পড়ল। বৃষ্টিকে হতাশ হতে দেখে নীল বলল, তুমি মন খারাপ করো না নীলা। আব্বু একটু এমনই, কিন্তু আমি আছি তোমার পাশে। তোমার বন্ধু হয়ে শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে যা প্রমাণ জোগাড় করার দরকার আমি তোমায় সহযোগিতা করে সব প্রমাণ জোগাড় করব আমরা। নীলের কথা শেষ হলে নীলের মা বলল, হ্যাঁ রে নীলামা, আমিও আছি তোর পাশে। তুই চিন্তা করিস না, যত রকম সহযোগিতা দরকার নীল আর আমি করব তোকে। নীল আর নীলের মায়ের কথা শুনে কিছুটা ভরসা পেল বৃষ্টি। মুখে মলিন হাসির রেখা টেনে বৃষ্টি বলল, ধন্যবাদ মামুনি, ধন্যবাদ নীল ভাইয়া। তোমরা না থাকলে যে আমার সুইসাইড করা ছাড়ার কোনো উপায় থাকতো না। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই, নেই কোনো আত্মীয় স্বজন, কেউ নেই আমার। কে বলেছে তোর কেউ নেই নীলা? তুই কি এখনো আমায় নিজের মা ভাবতে পারিসনি? শুধু পেটে ধারণ করলেই কি মা হয়? তাছাড়া ভালোবাসার কি কোনো মূল্য নেই? নীলের মায়ের কথা শুনে নীলের মাকে শক্ত করে জড়িয়ে ধরল বৃষ্টি। তারপর কিছুক্ষণ চোখের জল ফেলল। নীলের মা বৃষ্টিকে সাথে নিয়ে গিয়ে নিজের হাতে খাইয়ে দিল। তারপর বৃষ্টি নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো কী করে শ্রাবণের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা যায়। এদিকে বৃষ্টিকে বাইরে বের করে দিয়ে গেট লাগিয়ে নিজের রুমে চলে যায় শ্রাবণ। তারপর কাকে যেন ফোন করে কিছুক্ষণ কথা বলে। তারপর রাগের বশে ঘরের সব কিছু ভাঙতে লাগে শ্রাবণ। রাগে যেন ওর শরীরে আগুন ধরে গেছে। সব ভাঙচুর করার সময় শ্রাবণের হাতও কেটে যায় কিছুটা কাচের সাথে। রুমের সব ভাঙচুর করে বিছানায় ধপ করে বসে পড়ে শ্রাবণ। তারপর দাঁতে দাঁত চেপে বলে, কে সে যে আমার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখায়? আমার ছবি তুলে আমার আড়াল থেকে, আর আমি সেটা বুঝতেও পারি না। তাকে যদি একবার সামনে পাই আমি, তাহলে আমি তাকে খুন করে ফেলব। আমার সাথে শত্রুতা করার ফল হারে হারে টের পাবে সে। আর বৃষ্টি, তোর খুব সাহস বেড়েছে তাই না? আমার একটু ভালো ব্যাপার পেয়েছিস বলে ডানা গজিয়েছে তোর। তোর ডান আমি কেটে রেখে দেব। তুই জানিস না আমি ডেঞ্জারাস হলে কতটা ডেঞ্জারাস হতে পারি? এই শ্রাবণ চৌধুরীকে খুন করার চেষ্টা করার জন্য খুব বেশি ভুগতে হবে তোকে। তুই কল্পনা করতে পারবি না আমি তোর সাথে ঠিক কি কি করব।
কথাগুলো বলছে আর হাতের মুঠো শক্ত করছে শ্রাবণ। শ্রাবণের চোখ থেকে যেন আগুন বের হচ্ছে, রাগ যেন মাথায় উঠে গেছে শ্রাবণের। শ্রাবণ নিজের ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার বের করে কাকে যেন ফোন করলো। হ্যালো, কে বলছেন? হ্যালো তিথি, আমি শ্রাবণ চৌধুরী বলছি। ও বেবি, তুমি আমায় ফোন করেছো? হোয়াট সারপ্রাইজ! জাস্ট শাট আপ, আমি তোমার সাথে দেখা করতে চাই। ওহ শ্রাবণ বেবি, তুমি তিথিকে ডাকছো আর তিথি আসবে না তা কি করে হয় বলো? তুমি তোমার বাসার ঠিকানাটা দাও, আমি এক্ষুনি আসছি। কলেজের পর তো আর খুঁজে পেলাম না তোমায়, তবে তোমায় ঢাকার কে না চেনে? তুমি তো এখন ঢাকার কিং। বেশি কথা আমি একদম পছন্দ করি না, এটা তুমি খুব ভালো করেই জানো। তাই ফালতু বকবক না করে কাজের কথা শোনো। এখন তুমি আসতে হবে না, আমাদের কালকে দেখা হবে। এই কথাগুলো বলে তিথি নামের মেয়েটির সাথে আরও কিছুক্ষণ কোনো এক বিষয়ে কথা বলল শ্রাবণ। তারপর ফোন রেখে বাঁকা হেসে বলল, তুই যেই হয়ে থাকিস না কেন, শ্রাবণ চৌধুরীর হাত থেকে তোর কিছুতেই রক্ষা নেই। জাস্ট ওয়েট এন্ড সি। তিথি মেয়েটি হলো শ্রাবণের কলেজ লাইফের ফ্রেন্ড। কলেজে তিথি ছাড়া আর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করেনি শ্রাবণ। কলেজের সব মেয়েরা শ্রাবণের জন্য পাগল থাকলেও শ্রাবণের মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। শুধু তিথিই ছিল শ্রাবণের একমাত্র মেয়ে বন্ধু। তিথি মেয়েটি বেশ স্মার্ট আর সুন্দরীও বটে। তিথি কলেজ জীবনে শ্রাবণকে অনেক লাভ করত, কিন্তু শ্রাবণ তিথিকে জাস্ট ফ্রেন্ড ছাড়া কিছুই ভাবতো না। কলেজ জীবন শেষ হলে যে যার মতো আলাদা হয়ে যায়। তিথি অনেক চেষ্টা করে শ্রাবণের সাথে যোগাযোগ রাখতে, কিন্তু শ্রাবণ সব সময় তিথিকে অ্যাভয়েড করে চলত। আর শেষ পর্যন্ত তিথির সাথে সব রকম যোগাযোগ করা বন্ধ করে দেয় শ্রাবণ। পরের দিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বৃষ্টি ফ্রেশ হয়ে নীলের মায়ের কাছে চলে এলো কাজে হেল্প করবে বলে। যতই বৃষ্টিকে মেয়ের মতো ভালোবাসুক না কেন, আসলে তো বৃষ্টির সাথে এদের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই নিজের বাড়ির মতো বসে বসে খাওয়াটা খুব একটা ভালো লাগবে না বৃষ্টির নিজের কাছে। নীলের মা রান্নাঘরে সকালের নাস্তা হিসাবে পরোটা বানাচ্ছিল। বাসায় কাজের লোক থাকলেও রান্নাটা নীলের মা নিজেই করেন। আসলে বাসার কেউ নীলের মায়ের হাতের রান্না ছাড়া অন্যের রান্না খায় না, তাই রান্নাটা নীলের মাকেই করতে হয়। বৃষ্টি কিচেনের দরজার সামনে গিয়ে নীলের মাকে বলল, মামুনি, কি রান্না করছো? আরে নীল আছে, এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস আজ? রাতে ঘুম হয়নি নাকি রে মা? না মামুনি, রাতে খুব ভালো ঘুম হয়েছে, তাই তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পেরেছি। বলো না কি রান্না করছো? এই তো পরোটা, সবজি আর সুজির হালুয়া করব। তুই রুমে গিয়ে আর একটু ঘুমিয়ে নে, আমি টেবিলে নাস্তা রেডি করে তোকে ডাকবো। না মামুনি, আমি তোমায় হেল্প করতে চাই, তোমার সাথে আমিও রান্না করব। প্লিজ মামুনি, না করো না। ও বাবা, আমার মেয়েটা দেখি আজ রান্না করতে আসছে এখানে। তা বলছি যে তুই রান্না করতে পারিস তো নীলা? কি কি রান্না করতে পারিস শুনি? নীলের মায়ের কথা শুনে বৃষ্টি মাথা চুলকাতে চুলকাতে অসহায়ভাবে বলল, ইয়ে মানে আসলে মামুনি, আমি তো নুডলস আর কফি ছাড়া কিছুই বানাতে পারি না। আসলে কখনো রান্না শেখা হয়নি কারো কাছ থেকে। আচ্ছা বাবা, তোকে আর মাথা চুলকাতে হবে না, তুই বরং নুডলসই রান্না কর। নীল নুডলস খেতে খুব ভালোবাসে। কালকে আমায় বলেছিল নুডলস রান্না করতে, কিন্তু সময় পাইনি তাই করিনি। তুই তাহলে নীলের জন্য নুডলস কর। নীলের মায়ের কথা শুনে আনন্দে লাফিয়ে উঠল বৃষ্টি। তারপর কোমরে ওড়না পেঁচিয়ে নুডলস রান্না করতে লেগে গেল। বৃষ্টিকে এখন কেউ দেখলে মনে করবে যেন কোনো বিয়ের অনুষ্ঠানের রান্না ওকে একা করতে দেওয়া হয়েছে। বৃষ্টির এভাবে রান্না করা দেখছে আর নীলের মা মনে মনে বলছে, এমন একটা মেয়েকে কি করে এত কষ্ট দিতে পারলো ওই শ্রাবণ নামের ছেলেটা। নীলামাকে দেখে মনে হচ্ছে ও এখনো একটা বাচ্চাই রয়ে গেছে, শুধু হাতে পায়ে বড় হয়েছে। যা কি মিষ্টি একটা মেয়েও, ওর উপর এমন অত্যাচার কি করে করলো ওই শ্রাবণ চৌধুরী? এইসব ভাবছে আর বৃষ্টির রান্না করা দেখছে নীলের মা। রান্নাবান্না শেষ হলে টেবিলে সব খাবার রেডি করে সবাইকে খেতে ডাকলেন নীলের মা। বৃষ্টিও নীলের মায়ের সাথে টেবিলের পাশে দাঁড়িয়ে রইল। একটু পর নীল আর নীলের বাবা এসে খেতে বসলো। খেতে বসে নীল বলল, আম্মু, আমার জন্য কি নুডলস রান্না করছো, নাকি আজকেও বলবে সময় হয়নি তোমার? রে নীল, সত্যি আজকেও আমার সময় হয়নি তোর নুডলস রান্না করার মতো। তবে তোর নুডলস তো রান্না হয়েছে। এই বলছো আমায় পাইনি, আবার বলছো রান্না হয়েছে। বলি নুডলস কি একা একাই হেঁটে রান্না হয়ে গেল নাকি আম্মু? আরে বোকা ছেলে, নুডলসের কি হাত পা আছে যে একা একাই রান্না হবে? আসলে তোর নুডলসটা আজকে আমি রান্না করিনি, অন্য কেউ করেছে।
কি বলছো আম্মু? তুমি ভালো করেই জানো আমি তোমার হাতের রান্না ছাড়া কারো হাতে রান্না খাই না। তবুও তুমি কাজের লোকদের দিয়ে আমার নুডলস রান্না করালে। তোকে কে বললো নীল যে কাজের লোক তোর নুডলস রেঁধেছে? তোর জন্য আজকে নীলা মামনি নুডলস রান্না করেছে নিজের হাতে। মায়ের কথা শুনে যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল নীলের। নীল বিস্ফোরিত চোখে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, নীলা আমার জন্য নুডলস রান্না করেছে, তাও আবার নিজের হাতে। হুম, নীলাই রেঁধেছে। এবার খেয়ে দেখ কেমন হয়েছে নুডলসটা। নীলের মায়ের বলতে দেরি, নীল নুডলসের বাটিটা নিয়ে খেতে দেরি হলো না। নীল 2 চামচ নুডলস খেয়ে বলল, ওয়াও, অসাধারণ রেঁধেছো নীলা। নুডলসটা জাস্ট ফাটাফাটি স্বাদ হয়েছে। এখন থেকে আমার জন্য তুমি নুডলস রান্না করবে কেমন? নীলের কথা শুনে বৃষ্টি মুচকি হেসে আনন্দিত কণ্ঠে বলল, সত্যি আপনার নুডলসটা ভালো লেগেছে নীল ভাইয়া, নাকি আমার সান্ত্বনা দিচ্ছেন? সান্ত্বনা কেন দিব নীলা, সত্যি তোমার নুডলস রান্নাটা অসাধারণ মজা হয়েছে। আচ্ছা, আমি বরং বাটিটা নিয়ে রুমে বসে বসে খাই গিয়ে। কথাটা বলেই নুডলসের বাটিটা নিয়ে নীল নিজের রুমে চলে গেল। বৃষ্টি মনে মনে অনেক খুশি নীল প্রশংসা করেছে বলে। তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নিল। সকালের নাস্তা শেষ করে একটু পর ছাদে চলে গেল বৃষ্টি। আর ভাবতে লাগলো কী করে শ্রাবণের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে ও। অনেক ভেবে বৃষ্টি সিদ্ধান্ত নিল রাতেও চুপি চুপি শ্রাবণের বাসায় যাবে, শ্রাবণের রুম থেকে ছবিগুলো চুরি করে আনবে। কারণ শ্রাবণের বিরুদ্ধে যদি জোরালো কোনো প্রমাণ থাকে সেটা ওই ছবিগুলোই। কারণ সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শ্রাবণ ওর ভাই ভাবিকে কীভাবে হত্যা করেছে। তাই বৃষ্টি মনে মনে একদম নিজেকে প্রস্তুত করে নিল। ও রাতেই যাবে শ্রাবণের বাড়িতে ওই ছবিগুলো আনতে। এইসব কথা ভেবে বৃষ্টি নিজেকে নিজেই বাহবা দিতে লাগলো। বাহ বৃষ্টি, বাহ, কত বুদ্ধি তোর! এই না হলো ডেভিল শ্রাবণ চৌধুরীর বউ? মুখ ফসকে কথাটা বলে ফেলেই বৃষ্টি নিজের মুখটা চেপে ধরে বলল, এ আমি কি বলছি? আমি ওই শ্রাবণ চৌধুরী কিচ্ছু না। যদি কিছু হয়েই থাকে তাহলে আমি ওনার শত্রু, এটা ছাড়া আর কিছুই না। কিন্তু তবুও কেন মনটা এখনো বিশ্বাস করতে চাইছে না যে শ্রাবণ আমার ভাই ভাবিকে হত্যা করেছে? কেন বারবার মনে হচ্ছে উনি এসব কিছু করেননি? না না, এসব আমার মনের আবেগ। আমার আবেগ এগুলো বলছে শ্রাবণ চৌধুরী সত্যিই একজন খুনি। আমার ভাই ভাবিকে নির্মমভাবে খুন করেছেন উনি। আমি নিজের চোখে দেখেছি সবটা। ওনার কোনো ক্ষমা নেই। আমি ওনাকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা।